আসসালামু আলাইকুম। বিবিএ তৃতীয় বর্ষের ছাত্ররা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমাদের চলমান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সিলেবাসের অ্যাক্ট 3003 কস্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 9 কস্ট অ্যালোকেশন জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্টের লেকচার 3 এবং এই চ্যাপ্টারের উপর আজকে আমার লাস্ট ক্লাস। তো আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। চলো আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত। চলো আমরা ক্লাস শুরু করি। তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে আমরা প্রথমে জয়েন্ট কস্ট কি, জয়েন্ট প্রোডাক্ট কি, বাই প্রোডাক্ট কি, এটা আমরা পড়িয়েছিলাম। জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টটা একসাথে কয়েকটা প্রোডাক্ট যখন তৈরি হয়, তার মধ্যে আমি যদি চাল থেকে ধান থেকে চাল উৎপাদন করি, তাহলে চালটা বের হয়ে আসছে, চালের সাথে যে টুসটা হচ্ছে সেটা হচ্ছে আমার বাই প্রোডাক্ট। তাহলে জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে চাল তৈরি হচ্ছে ধান থেকে, এটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট। বা এটাও হতে পারে যে আমি যদি তরল দুধের কথা চিন্তা করি, তরল দুধ যখন আমরা প্রসেস করি, তরল দুধ থেকে একটা কি বের হয়, ক্রিম বের হয়। আরেকটা কি বের হয়, আরেকটা হচ্ছে লিকুইড, একটা ক্রিম বের হয়, আরেকটা হচ্ছে ক্রিম থেকে আবার ফার্দার প্রসেস করে বাটার বের হয়। তাহলে আমরা যদি এই লিকুইড মিল্কের কথা চিন্তা করি, তাহলে সেখানে দেখি একটা ক্রিম এবং আরেকটা হচ্ছে তোমার লিকুইড স্কিম। এই দুটো আমরা দেখতে পাই, লিকুইড স্কিম এবং আরেকটা হচ্ছে ক্রিম। তো এই যে দুইটা প্রোডাক্ট বের হলো, এই দুইটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট। আর ওখান থেকে আবার কিছু পানি বের হবে, সেটা ফার্দার প্রসেসিং করে আমরা অন্য জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমার বাই প্রোডাক্ট। তার মানে মেইন প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট দুটো হচ্ছে ডিফারেন্ট। মেইন প্রোডাক্ট হচ্ছে যেটা মেইনলি যে উদ্দেশ্যে আমি প্রোডাকশনটা করছি, সেটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট। সেই মেইন প্রোডাক্টের সাথে যে আরো কিছু প্রোডাক্ট বের হচ্ছে, সেটা হচ্ছে আমার বাই প্রোডাক্ট। এবং এভাবে আমরা ডিফারেন্সিয়েট করি। আগের ক্লাসগুলোতে আমরা বলেছিলাম যে মেইন প্রোডাক্টটা হচ্ছে যেটার সেলস ভ্যালু কম্পারেটিভলি বাই প্রোডাক্টের থেকে বেশি, এবং বাই প্রোডাক্টের সেলস ভ্যালু কম্পারেটিভলি কম। এভাবে তো আমরা গত ক্লাসগুলোতে তোমাদেরকে এই আমাদের যে জয়েন্ট কস্ট আছে, জয়েন্ট কস্ট অ্যালোকেশনের মেথডগুলো দেখিয়েছিলাম। মেথডগুলো 4টা মেথড দেখিয়েছিলাম। তার মধ্যে একটা ছিল সেলস ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মেথড, ফিজিক্যাল মেজারমেন্ট মেথড, একটা হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড। এই 4টা মেথড আমরা গত ক্লাসে, তার আগের ক্লাসগুলোতেও আমরা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমরা আসবো তোমাদের সিলেবাস একদম শেষে, তোমাদের এই চ্যাপ্টারের শেষ প্রায়। এখানে হচ্ছে ইররেলিভেন্স, তোমরা দেখতে পাচ্ছ ইররেলিভেন্স অফ জয়েন্ট কস্ট ফর ডিসিশন ডিসিশন মেকিং, ইররেলিভেন্স অফ জয়েন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। আমাদের এই ডিসিশন মেকিং এর জন্য আমাদের জয়েন্ট কস্টটা ইররেলিভেন্স কেন, অপ্রাসঙ্গিক কেন? দ্যাট মিনস আমরা যে আগে জয়েন্ট কস্টের অ্যালোকেশন দেখিয়েছিলাম, যে 4টা মেথডের কথা বললাম, এই 4টা মেথডের মাধ্যমে আমরা জয়েন্ট কস্টের অ্যালোকেশনটা দেখিয়েছিলাম। তো এই অ্যালোকেশনটা না করলেও চলে। হ্যাঁ, তুমি হয়তো অবাক হচ্ছে তাহলে অ্যালোকেশনগুলো কেন করলাম না, আসলে সেটা না। ওই অ্যালোকেশন মেথড হচ্ছে ট্রেডিশনাল মেথড। আমরা আগে আমাদেরকে বলতো যে এইভাবে এইভাবে করে অ্যালোকেশন করো, বাট আমাদের এই মডার্ন সময় আমাদেরকে বলা হচ্ছে যে এই অ্যালোকেশনটা না করলেও চলে। আমরা মেইনলি এই জিনিসটা করা হয় কি, ম্যানেজমেন্টের ডিসিশনের জন্য। তো ম্যানেজমেন্ট ডিসিশন, অন্য প্রসেসেও ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারে যে সে ফার্দার প্রসেসিং করবে কিনা। দ্যাট মিনস একদম সেকেন্ড প্রসেসে আসার আগ পর্যন্ত সে তার প্রোডাকশন থামিয়ে দিবে, ফার্দার প্রসেসিংয়ে যাবে কি যাবে না, এই যে এই ধরনের ডিসিশনগুলো, বা সে ফার্দার প্রসেসিংয়ে গেলে সেটা তার প্রফিটেবল কিনা, এই যে এই ডিসিশনগুলো ম্যানেজমেন্ট মেক করে, বা ম্যানেজমেন্ট এই ডিসিশনগুলো নেয়ার জন্য আমাদের এই জয়েন্ট কস্ট অ্যালোকেশনটা দরকার। তো এখানে বলা হচ্ছে যে আমরা যে পদ্ধতিতে অ্যালোকেশন করেছিলাম, সেই পদ্ধতিতে আমাদের অ্যালোকেশন না করলেও কিন্তু ম্যানেজমেন্ট অন্য প্রসেসের ডিসিশন নিতে পারে। সেই প্রসেসটাই আমরা এখন দেখব। আমি গত ক্লাসে তোমাদের 2টা এক্সাম্পল দেখিয়েছি, ফার্স্ট এক্সাম্পল এবং সেকেন্ড এক্সাম্পল। তোমাদের নিশ্চয়ই সেকেন্ড এক্সাম্পলের কথা মনে আছে। সেকেন্ড এক্সাম্পলে তোমাদেরকে আমি বলেছিলাম খাতায় লিখে নিবে তোমরা, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে ইনফরমেশনগুলো। তো এখানে দেখো আমি কি লিখেছি, ফার্দার প্রসেসিং ক্রিম ইনটু বাটার ক্রিম।
ফার্দার প্রসেসিং, দ্যাট মিনস আমার প্রথমে লিকুইড মিল্ক থেকে আমার ক্রিম উৎপাদন হয়েছিল, ক্রিম থেকে ক্রিমটাকে প্রসেস করে আমি বাটার ক্রিম পেয়েছিলাম। তাহলে আমি ফার্দার এই ক্রিম থেকে বাটার ক্রিমের প্রসেসিং করব কিনা, এই ধরনের ডিসিশন। তাহলে এই ধরনের ডিসিশনে দেখো এখানে আমি যেটা লিখেছি ইনক্রিমেন্টাল রেভিনিউ 3 লাখ টাকা। 3 লাখ টাকা কোত্থেকে আসলো? তোমাদের নিশ্চয়ই মনে আছে এই যে আমাদের ইনফরমেশন ছিল, এটা হচ্ছে বাটার ক্রিম উৎপাদন, বাটার ক্রিম বিক্রি করেছিল, হ্যাঁ বাটার ক্রিম বিক্রি করেছিল 20,000 গ্যালন। 20,000 গ্যালন বাটার ক্রিম বিক্রি করা হয়েছিল 25 টাকা পার গ্যালন হিসেবে। এবং এখান থেকে আমি মাইনাস করেছি, এটা হচ্ছে ক্রিমের সেলিং প্রাইস, এটা প্রোডাকশন। দ্যাট মিনস 25 গ্যালন ক্রিম থেকে আমি 20 গ্যালন বাটার ক্রিম পেয়েছি। তাহলে 20 গ্যালন বাটার ক্রিম আমি বিক্রি করবো কি 25 টাকা হিসেবে। তাহলে এই যে 25 টাকা দিয়ে যদি আমি গুণ করি তাহলে যে টাকাটা পাবো এখান থেকে লেস করবো আমার ক্রিম। দ্যাট মিনস বাটার ক্রিম হচ্ছে আমার ফার্দার প্রসেসিং প্রোডাক্ট। তার আগে যে ক্রিমের যে কস্ট ছিল সেটা যদি আমি বাদ দিই তাহলে শুধুমাত্র ইনক্রিমেন্টাল রেভিনিউ কি বাটার ক্রিম তৈরি করার জন্য আমি কতটুকু আমি বেশি রেভিনিউ জেনারেট করতে পারলাম, সেই জিনিসটাই হচ্ছে এটা 3 লাখ টাকা। এবং এরপরে দেখো মাইনাস করেছি আমি ইনক্রিমেন্টাল প্রসেস কস্ট বা এটা হচ্ছে সেপারেবল কস্ট। আমাদের সেপারেবল কস্ট কিন্তু ছিল দুইটা জন্য আলাদা। ক্রিম থেকে বাটার ক্রিমে সেপারেবল কস্ট ছিল তোমার 2,80,000। তোমরা যদি গত ক্লাসের সেকেন্ড এক্সাম্পলটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ওখানে তোমার অঙ্কটা দেয়া ছিল, আমার এখানে আনা অসুবিধা যার জন্য আমি আর আনি নাই। তোমরা গত লেকচারের সেকেন্ড এক্সাম্পলটা দেখবা তাহলে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। আমি এখানে ইনফরমেশনগুলো লিখে রেখেছি। তো এখানে আমি মাইনাস করলাম। আর ইনক্রিমেন্টাল বা সেপারেবল কস্ট, দ্যাট মিনস ক্রিম থেকে বাটার ক্রিম তৈরি করতে আমার পরবর্তীতে খরচ হয়েছে 2,80,000 টাকা। তাহলে 2,80,000 টাকা 3 লাখ থেকে বাদ দিলে এই 20,000 টাকা হচ্ছে আমার ইনক্রিজ ইন অপারেটিং ইনকাম ফ্রম বাটার ক্রিম। দ্যাট মিনস আমি ক্রিম থেকে বাটার ক্রিম প্রসেস করার জন্য আমার অতিরিক্ত ইনকাম হলো 20,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকা। এরপরে ওখানে দুইটা মেইন প্রোডাক্ট ছিল, একটা হচ্ছে ক্রিম আর একটা হচ্ছে লিকুইড স্কিন। এখন আমি যদি এখানে আবার দেখো আরেকটা ছিল ফার্দার প্রসেসিং লিকুইড স্কিন টু কনডেন্স মিল্ক। আমি যদি লিকুইড স্কিন থেকে কনডেন্স মিল্কে কনভার্ট করি তাহলে সেটা কি হবে ইনক্রিমেন্টাল রেভিনিউ। এখানে দেখো 50 গ্যালন, এখানে হচ্ছে লিকুইড স্কিন ছিল আমার 75 গ্যালন, এটা হচ্ছে লিকুইড স্কিন 75 গ্যালন। এবং এটা আমি বিক্রি করতে পারছি এই লিকুইড স্কিনটা, যদি আমি ফার্দার প্রসেসিং এ না যাই তাহলে লিকুইড স্কিনটা আমি বিক্রি করতে পারছি 4 টাকা গ্যালন হিসেবে, ঠিক আছে। আর আমি যদি লিকুইড স্কিনটাকে কনডেন্স মিল্কে পরিণত করে কনডেন্স মিল্ক তৈরি করি সেক্ষেত্রে আমি 75 গ্যালন লিকুইড স্কিন থেকে আমি 50 গ্যালন কনডেন্স মিল্ক উৎপাদন করতেছি। সেই কনডেন্স মিল্ক আমি 22 টাকা গ্যালন হিসেবে বিক্রি করতে পারি। তাহলে 22 টাকা গ্যালন হিসেবে যদি বিক্রি করতে পারি, এখান থেকে আমি আগে যে লিকুইড স্কিন বিক্রি করতে পারতাম সেটা আমি যদি বাদ দিই তাহলে আমার এই শুধুমাত্র কনডেন্স মিল্ক তৈরি করার জন্য আমার রেভিনিউ কতটুকু জেনারেট হলো, কতটুকু বেশি হলো, কতটুকু বাড়লো, এটা হচ্ছে 8 লাখ। তাহলে 22 ইন্টু 50,000 মাইনাস 4 ইন্টু 75,000 হচ্ছে আমার 8 লাখ টাকা আসে। মাইনাস ইনক্রিমেন্টাল প্রসেস কস্ট অথবা সেপারেবল কস্ট। এখানে তোমাদের সেকেন্ড এক্সাম্পলে দেয়া ছিল আমি যদি লিকুইড স্কিন থেকে কনডেন্স মিল্কে যাই তাহলে আমার সেপারেবল কস্ট হবে ওখানে সেপারেবল কস্ট হচ্ছে আমার 5,20,000, 5,20,000। তাহলে আমি 8 লাখ থেকে যদি 5,20,000 মাইনাস করি তাহলে আমার আসছে 2,80,000 টাকা। তাহলে ইনক্রিজ ইন অপারেটিং ইনকাম ফ্রম কনডেন্স মিল্ক। তাহলে এই যে ডিসিশনে কিন্তু তুমি দেখো আমরা কিন্তু এখানে কোনো সেপারেবল জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের কি বলে এটাকে জয়েন্ট কস্ট আনি নাই। এখানে জয়েন্ট কস্ট আমাদের এখানে কোথাও আসেনি, বাট আমরা ডিসিশন নিতে পারছি যে আমরা এই ফার্দার প্রসেসিং এ যাবো কিনা। দ্যাট মিনস আমার যে র মিল্ক ছিল সেই মিল্ক থেকে যে দুইটা প্রোডাক্ট হলো, হ্যাঁ, স্প্লিট অফ পয়েন্টে যে দুইটা প্রোডাক্ট হলো ক্রিম আর লিকুইড স্কিন,
এই দুইটা প্রোডাক্ট যদি আমরা সেই অবস্থায় বিক্রি করে দিতাম তাহলে আমার প্রফিট কি পরিমাণ হতো, এটা গত ক্লাসে আমি দেখিয়েছি, তোমাদের এক্সাম্পল 2-তে দেখিয়েছি, এখানে আমি নিয়ে ওখান থেকে দেখবে। এবং আমি যদি পরবর্তীতে ফার্দার প্রসেসিংয়ে যাই তাহলে আমার আগের থেকে রেভিনিউ কতটুকু জেনারেট হচ্ছে। আমি দেখছি যে আমি যদি ক্রিম থেকে বাটার ক্রিম তৈরি করি তাহলে আমার অতিরিক্ত আমি 20,000 টাকা আমার ইনকাম হচ্ছে, এবং আমি যদি লিকুইড স্কিম থেকে কনডেন্স মিল্ক তৈরি করি তাহলে আমার 2,80,000 টাকা আমার অতিরিক্ত ইনকাম হচ্ছে। তাহলে অবশ্যই আমি ডিসিশন নিব যে আমি ফার্দার প্রসেসিংয়ে যাব। এখানে ইররেলিভেন্স কথা এই জন্য বলা হয়েছে যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই জয়েন্ট কস্টটা আমাদের ওরকম কোনো ইফেক্ট পড়ে না, ঠিক আছে। বাট জয়েন্ট কস্ট আমাদের অ্যালোকেট করতে হয় ট্রেডিশনাল মেথড অনুযায়ী, হ্যাঁ। আর এখানে বলা আছে যে আমরা ফার্দার প্রসেসিংয়ে যাব কিনা। ফার্দার প্রসেসিংয়ে গেলে আমাদের দুইটা মেথড আছে, আমরা এর আগের ক্লাসেগুলোতে বলেছিলাম। আর ফিজিক্যাল ইউনিট মেথডের মাধ্যমেও আমরা এটা ক্যালকুলেট করতে পারি আরেকটা প্রসেসে। আমি সেই প্রসেসে যাব না, আজকে শুধু এইভাবেই বলবো যে অন্য মেথড, দ্যাট মিনস এই মেথডের মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি, মানে ডিসিশন মেক করতে পারি। ম্যানেজাররা খুব ইজিলি ডিসিশন মেক করতে পারে, কারণ ওই প্রসেসগুলো একটু লেন্দি প্রসেস, এবং বিশেষ করে পরবর্তী দুই প্রসেস যে নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড এবং কনস্ট্যান্ট গ্রোথ নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড, এই দুইটা মেথড একটু কমপ্লিকেটেড, যার জন্য হচ্ছে ওই মেথডে না যেয়ে ইজিলি ম্যানেজমেন্ট এই মেথডের মাধ্যমে ডিসিশন ক্রিয়েট করতে পারে। এই জন্য বলা হয়েছে ইররেলিভেন্স অফ জয়েন্ট কস্ট ফর ফার্দার ডিসিশন, জয়েন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, ঠিক আছে। এখন আমরা বাই প্রোডাক্ট সম্পর্কে দেখব। বাই প্রোডাক্ট আমি একটু আগেই বললাম যে মেইন প্রোডাক্ট থেকে বাই প্রোডাক্টের কি সেলস ভ্যালু কম্পারেটিভলি কম হয় এবং বাই প্রোডাক্টটা পরিমাণেও কম বের হয়। মেইন প্রোডাক্টটা বেশি বের হয়, বাই প্রোডাক্টটা কম বের হয়। আর আমার মেইন উদ্দেশ্য হচ্ছে মেইন প্রোডাক্ট তৈরি করা, হ্যাঁ, প্রধান যে প্রোডাক্ট সেটা তৈরি করা, তার থেকে যে প্রোডাক্টটা বেরিয়ে আসে অতিরিক্ত, যেটা আমি এক্সপেক্ট করি নাই, সেই প্রোডাক্টটা হচ্ছে আমার বাই প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সিলেবাসের অ্যাকাউন্টিং ফর বাই প্রোডাক্ট। দুইটা মেথডের মাধ্যমে আমরা এটার অ্যাকাউন্টিং করব, একটা হচ্ছে প্রোডাকশন মেথড আর একটা হচ্ছে সেলস মেথড। আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই দুইটা মেথডের অ্যাকাউন্টিং ফর বাই, তোমাদের সিলেবাসে যেটা আছে অ্যাকাউন্টিং ফর বাই প্রোডাক্ট, প্রোডাকশন মেথড এবং সেলস মেথড। এখানে প্রোডাকশন মেথডটা হচ্ছে এমন একটা মেথড যেটার মাধ্যমে আমরা বাই প্রোডাক্টটা ক্যালকুলেট করতে পারি। যখন ও বাই প্রোডাক্টটা উৎপন্ন হলো সাথে সাথে আমরা সেটা বাই প্রোডাক্টের মাধ্যমে কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। প্রোডাকশন মেথডের মাধ্যমে সেটা ক্যালকুলেট করতে পারি যে আমার বাই প্রোডাক্ট থেকে আমার কি পরিমাণ রিটার্ন আসলো, এবং সেই বাই প্রোডাক্ট আমি কিভাবে আমার ব্যালেন্স শিটে দেখাবো, ইনকাম স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করব, এবং আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে দেখাবো, ইনভেন্টরিটা কিভাবে কাউন্ট করা হবে, এই জিনিসটা আমি আমার প্রোডাকশন মেথডের মাধ্যমে দেখতে পারি। বাট সেলস মেথডে একটু সমস্যা আছে, যে সেলস মেথডে যখন বাই প্রোডাক্টটা বিক্রি হবে তখনই সেটা দেখানো যাবে, আদারওয়াইজ এই মেথডে সেটা দেখানো সম্ভব না। আর এই যে প্রোডাকশন মেথডের কথা বললাম, যে প্রোডাকশন মেথডে কি এটার আমি উদাহরণে যাচ্ছি, উদাহরণ গেলেই তোমরা বুঝতে পারবে যে এই মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, আমার কস্ট কতটুকু হচ্ছে, রেভিনিউ কতটুকু হচ্ছে, এটা খুব দ্রুত আমরা কি করতে পারি, এটা আমরা খুব দ্রুত বুঝতে পারি। বাট সেলস মেথডের মাধ্যমে এটা সম্ভব না। আগে আমি বলেছি যে যখন বাই প্রোডাক্ট বিক্রি হবে ঠিক তখনই সেটাকে আমার এন্ট্রি দিতে হবে, বা তখনই এটা আমি অ্যাকাউন্ট ফর করতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না। বাট বাই প্রোডাক্ট যখনই উৎপন্ন হবে তখনই প্রোডাকশন মেথডের মাধ্যমে আমি সেটা ক্যালকুলেট করে আমার ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে সেটা শো করতে পারবো, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু শুরু করি আমাদের একটা অঙ্ক বাই প্রোডাক্ট। আমি পয়েন্টটা লিখে নিচ্ছি, পয়েন্টটা লিখে এটার অ্যাকাউন্টিং প্রসিডিউরটা কি আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তোমরা একটু উদাহরণটা দেখে নাও। এখানে দেখো, আমি একটু সরিয়ে ফেলি, এখানে দেখো প্রবলেম 3, এখানে কি বলা হয়েছে, ABC Timber Corporation process timber into fine grade lumber and wood chips that are used as mulch in garden and lawns. Information about this are given below. ঠিক আছে,
এখানে দুইটা প্রোডাক্ট, সরি এখানে হচ্ছে ফাইন উড থেকে দুইটা প্রোডাক্ট বের হয়, একটা হচ্ছে মেইন প্রোডাক্ট, একটা হচ্ছে বাই প্রোডাক্ট। আচ্ছা, এটা হচ্ছে ফাইন গ্রেড লুম্বার, ফাইন গ্রেড লুম্বার, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট, যেটার সেলস ভ্যালু হচ্ছে 6 পার বোর্ড ফিট, মানে একটা বোর্ডের দাম হচ্ছে 6 টাকা করে। এটা হচ্ছে বিএফ মিনস হচ্ছে বোর্ড ফিট। আর উড চিপস এটা হচ্ছে বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট হচ্ছে সেলস টাকা 1 পার কিউবিক ফিট, এটাকে মেজার করা হচ্ছে কিউবিক ফিট দিয়ে, সিএফ দিয়ে। ঠিক আছে, ডাটা ফর জুলাই 2019 আর অ্যাজ ফলোস। তাহলে আমরা দেখলাম যে এখানে টিম্বার কর্পোরেশন টিম্বার প্রসেস করে ফাইন গ্রেড লুম্বার এবং উড চিপস, ফাইন গ্রেড লুম্বার হচ্ছে আমার মেইন প্রোডাক্ট এবং উড চিপস হচ্ছে আমার বাই প্রোডাক্ট। যেই দুইটা প্রোডাক্ট তারা তৈরি করে এবং দুইটা প্রোডাক্টের সেলস ভ্যালু কত আমরা দেখছি এখানে অঙ্কের ভিতরে। এবং এই জিনিসটা তোমরা একটু লিখে রাখো, কারণ আমি যখন অঙ্ক করাবো এই জিনিসগুলো তোমার লাগবে, খাতা কলম নিয়ে তোমরা এই ইনফরমেশনটা একটু লিখতে হবে তোমাদেরকে। আর এখানে দেখো ফাইন গ্রেড লুম্বার এফ, এটা হ্যাঁ ওয়ানে দেখো ফাইন গ্রেড লুম্বার বিগিনিং ইনভেন্টরি, এটা হচ্ছে আমার বিগিনিং ইনভেন্টরি, এটা প্রোডাকশন, এটা সেলস, এটা এন্ডিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি দেখো ফাইন গ্রেড লুম্বার 0, উড চিপসও 0, দ্যাট মিনস কোনো বিগিনিং ইনভেন্টরি নেই। প্রোডাকশন দেখো ফাইন গ্রেড লুম্বার, যেটা মেইন প্রোডাক্ট, সেটা হচ্ছে 50,000 বোর্ড ফিট এটা উৎপাদন হয়েছে এবং হচ্ছে উড চিপস উৎপাদন হয়েছে 4,000। সেলস করেছি আমি 50,000 থেকে 40,000 আমি সেলস করেছি। আমার এন্ডিং ইনভেন্টরি আছে 10, দ্যাট মিনস 50 থেকে 40 সেল করে আমার 10 থাকে, 10,000 থাকে হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি। আর ঠিক তেমনি উড চিপসে আমি তোমরা দেখতে পাচ্ছ 4,000 হচ্ছে আমি প্রোডাকশন করেছি, 1,200 আমি বিক্রি করেছি, তাহলে রেস্ট অফ 2,800 হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি। এখন দেখো কি বলেছে, নিচে দেখো জয়েন্ট ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা 2,50,000। এটার মধ্যে 2,50,000 এর মধ্যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমার 1,50,000 এবং কনভার্সন কস্ট হচ্ছে 1 লাখ। বোথ আর সোল্ড এট স্প্লিট অফ পয়েন্ট উইদাউট ফার্দার প্রসেসিং। এই দুইটা স্প্লিট অফ পয়েন্টে বিক্রি করা হয়, দ্যাট মিনস দুইটা প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পরে এই দুইটা প্রোডাক্ট বিক্রি করা হয়, ফার্দার প্রসেসিং আর যাওয়া হয় না। এখন তোমাদের প্রোডাকশন এবং সেলস মেথড এটা কিভাবে অ্যাকাউন্ট ফর করবা অ্যাজ পার ইয়োর সিলেবাস। সিলেবাসে যে তোমাকে বলা আছে যেটা বাই প্রোডাক্টে তুমি কিভাবে অ্যাকাউন্ট ফর করবা সেই জিনিসটা আমরা এখন একটু দেখব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। আমাদের এখানে ছিল আমার মেকিং অ্যাকাউন্টিং ফর by product, এটা হচ্ছে আমরা দুইটা মেথড দেখব, একটা হচ্ছে প্রোডাকশন মেথড আর একটা হচ্ছে আমার দুইটা মেথড, প্রোডাকশন মেথড আর একটা হচ্ছে সেলস মেথড। তাহলে প্রোডাকশন মেথড যদি আমরা এইভাবে দেখি, প্রোডাকশন মেথড, আরেকটা আসবে আমার সেলস মেথড, আচ্ছা এখন আমরা এট ফার্স্ট তোমরা নিশ্চয়ই লিখেছো তোমাদের ইনফরমেশনগুলো লেখা হলে আমি একটু ইনফরমেশন বের করি। এখানে দেখো মেইন প্রোডাক্ট, যেটা মেইন প্রোডাক্ট কি ছিল আমার লুম্বার, মেইন প্রোডাক্ট ছিল হচ্ছে ফাইন গ্রেড লুম্বার। হ্যাঁ, ফাইন গ্রেড লুম্বার ছিল আমার মেইন প্রোডাক্ট। এটা হচ্ছে সেলস বা রেভিনিউ আমি লিখতে পারি, সেলস রেভিনিউ লেখো তোমরা, সেলস রেভিনিউ, ফাইন উড, ফাইন গ্রেড লুম্বার, এটা হচ্ছে ফাইন গ্রেড লুম্বার, ফাইন গ্রেড লুম্বারে কত ছিল আমার ছিল হচ্ছে
এখানে দেখো 40,000 ছিল, আমি বিক্রি করেছিলাম 50,000, আমার প্রডিউস হয়েছে 40,000, আমি বিক্রি করেছি, বিক্রিটাই কিন্তু আমার রেভিনিউ। আমি কিন্তু প্রোডাকশনে যাব না। আমার 10,000 কি ছিল, আমার এন্ডিং ইনভেন্টরি ছিল। তাহলে 40,000 ইন্টু কত করেছিল, 6 টাকা করেছিল, 6 টাকা করেছিল, 6 টাকা করে হলো 2,40,000। 2,40,000 হচ্ছে আমার মেইন প্রোডাক্ট। আর এখানেও আসবে 2,40,000। ঠিক আছে, এরপরে দেখো এরপরে উড, এটা হলো উড চিপস। উড চিপস হচ্ছে আমার বাই প্রোডাক্ট। উড চিপস আমি কি কতটুকু বিক্রি করেছিলাম, 1,200 ইন্টু 1 টাকা করে। ঠিক আছে, তাহলে আমার এই যে দেখো প্রোডাকশন মেথড, আমি একটু বলছি এরপরে। উড চিপস মেথডে আসবে 1200 টাকা। 1200 টাকা। দুইটা মেথড আমি মাঝখান দিয়ে সেপারেট করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 2,40,000, আর এখানেও আসতেছে আমার 2,41,200। 2,41,200, এটা হচ্ছে আমার সেলস রেভিনিউ। আচ্ছা, এখন আমি বলি, এখন তোমরা আমাকে বলতে পারো যে ম্যাডাম কেন আমি উড চিপসটা প্রোডাকশন মেথডে দিলাম না। আচ্ছা, এখন হলো এটা আমি সেলস রেভিনিউ বের করছি। আমি খেয়াল করো, এটা কিন্তু আমি সেলস রেভিনিউ বের করছি। আমার প্রোডাকশন মেথডে কিন্তু সেলস রেভিনিউটা আসবে না। সেলস রেভিনিউটা কোনটা, বাই প্রোডাক্ট। আমরা বাই প্রোডাক্টের অ্যাকাউন্ট করছি। সেলস মেথডে প্রোডাকশন মেথডে বলা আছে যে আমার এইটা আমি কখন আনবো, এই যে উড চিপস বিক্রি করে আমি যে টাকাটা পেলাম সেটা আমি কখন আনবো, এটা আমি কস্ট অফ গুডস সোল্ড থেকে আমি এটা বাদ দিব। কস্ট অফ গুডস সোল্ডের কস্টিং করবো, একই কিন্তু কথা। কস্ট অফ গুডস সোল্ডের কস্টিংটা কমিয়ে দিব, এটা আমার প্রোডাকশন মেথডে বলা আছে। আর সেলস মেথডে বলছে না, যে আমি যখন আমার বাই প্রোডাক্টটা আমি যখন বিক্রি করব, যখন রেভিনিউ পাবো, ঠিক তখনই আমি আমার সেলস মেথডের মাধ্যমে দেখাবো, যেটা আমি এখন কাজ করলাম। এই জিনিসটাই, এই উড চিপসের এই টাকাটা আমরা যখন কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, আমার কস্ট অফ গুডস সোল্ড থেকে চলে আসবে। তার মানে আমার কস্ট অফ গুডস সোল্ড মানে কি, আমার এই প্রোডাক্টটা তৈরি করতে যে খরচটা হয়েছে সেই খরচটাকে কমিয়ে দিবে এখানে। ঠিক আছে, তাহলে আমরা আসি কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড দেখো, এটা হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। কস্ট অফ গুড সোল্ড এর আন্ডারে আসবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত তুমি দেখো, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল আমার 2,50,000। 2,50,000। আচ্ছা, এখানে সেলস রেভিনিউ ক্লোজ করে দিলাম, এটা হচ্ছে আমার সেলস রেভিনিউ, এটাও হচ্ছে আমার সেলস রেভিনিউ। এখন আমি কস্ট অফ গুডস সোল্ড বের করব। 2,50,000 টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে আমি মাইনাস করব বাই প্রোডাক্ট রেভিনিউ। বাই প্রোডাক্ট রেভিনিউ। বাই প্রোডাক্ট রেভিনিউ কত, এই যে দেখো, ওই যে 1200 টাকা। 1200 টাকা আমি এখান থেকে কি করব, মাইনাস করব। তাহলে 1200 টাকা যদি আমি এখান থেকে মাইনাস করি, কত আসবে আমার, 2,48,800। 2,48,800 আসবে আমার। না না, সরি, ভুল বললাম, এখানে 1200 আসবে না। বাই প্রোডাক্ট রেভিনিউ। আচ্ছা, এখানে হলো, এখানে ভুল করেছি। ভুলটা কিরকম আমি বলছি, এটা হলো আমি যেই যত পরিমাণ আমি বিক্রি করেছিলাম, সরি 1,200 ইউনিট আমি বিক্রি করেছিলাম, বাট ম্যানুফ্যাকচারিং কস্ট মানে আমি উৎপাদন করেছিলাম কতটুকু, এখানে ধরা হচ্ছে উৎপাদনের পুরাটাই আমি এখানে কি করব, এখানে আমি বিক্রি করে দিব। ঠিক আছে, মাইনাস বাই প্রোডাক্ট রেভিনিউ। এখানে হচ্ছে 4,000 আমি উৎপাদন করেছি, আমি এখানে লিখে আমার জায়গা হবে না, আমি এখানে যাই 4,000 ইন্টু 1। 4,000 ইন্টু 1, বুঝতে পেরেছো তোমরা? আমি উৎপাদন করেছি 4,000 থেকে আমি বিক্রি করেছি 1,200, রেস্ট অফটা আমার এন্ডিং ইনভেন্টরি রয়ে গেছে। কিন্তু প্রোডাকশন মেথডে আমি যত উৎপাদন করেছি ঠিক ততই আমার এখান থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে বাদ দিতে হবে। তাহলে আসলে আমার কত, 2,46,000। 2,46,000, বাট এখানে
কোনো কিছুই আসবে না। এখানে আমি একটা লিখি নাই, 2,50,000 টাকা, এখানে 2,50,000 টাকা, এখানে কোনো কিছুই আসবে না। দ্যাট মিনস এখানে 2,50,000 টাকাই থেকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কস্ট অফ গুডস। আচ্ছা, এখন হচ্ছে এটাকে বলা হবে নেট ম্যানুফ্যাকচারিং কস্ট। এটা হচ্ছে আমার নেট ম্যানুফ্যাকচারিং কস্ট। নেট ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে আমি বাদ দিব এন্ডিং ইনভেন্টরি মাইনাস, কারণ কস্ট অফ গুডস সোল্ড থেকে আমরা কি এন্ডিং ইনভেন্টরি বাদ দিই না? এন্ডিং ইনভেন্টরি বাদ দিই, তাহলে আমরা এন্ডিং ইনভেন্টরি এখানে বাদ দিব। এন্ডিং ইনভেন্টরি, আমার মেইন প্রোডাক্টের এন্ডিং ইনভেন্টরি কত ছিল? মেইন প্রোডাক্টের এন্ডিং ইনভেন্টরি ছিল আমার এখানে কত করেছিলাম, 40,000 বা 10,000 ছিল, 10,000। আচ্ছা, এখানে একটু এন্ডিং ইনভেন্টরি আমি সংক্ষেপে লিখি, ফাইন গ্রেড লুম্বার, FGL লিখলাম, ফাইন গ্রেড লুম্বার। এখানে তুমি একটা জিনিস করবে, সিম্পল ঐকিক নিয়মে, আমার এত টাকা খরচ হয়েছে, 2,46,000 টাকা খরচ হয়েছে কত একক উৎপাদন করতে? 50,000 একক উৎপাদন করতে। তাহলে আমার এন্ডিং ইনভেন্টরি কত আছে? এন্ডিং ইনভেন্টরি 10,000 আছে, তাহলে 10,000 একক উৎপাদন করতে আমার কত হবে? দ্যাট মিনস আমি এখানে করব 10,000 ডিভাইডেড বাই 50,000 ইন্টু 2,46,000। আমার 2,46,000 টাকা আমার খরচ হয়েছে কি করতে? 2,46,000 টাকা খরচ হয়েছে 50,000 একক উৎপাদন করতে। 50,000 কি জানি একটু ইয়ে ছিল কেন, কিউবিক ফিট মনে হয়, না সরি কিউবিক ফিট না, ওটা হচ্ছে বোর্ড ছিল, ওটা উৎপাদন করতে। তাহলে আমার 10,000 ইয়ে বোর্ড উৎপাদন করতে আমার কত খরচ হলো সেটাকে যদি আমি করি, তাহলে তোমাদের এখানে আসবে হচ্ছে আমার 49, তোমরা একটু ক্যালকুলেট করে নিও ক্যালকুলেটরে, 49,200 আসবে আমার। ঠিক আছে, 49,200, এটা হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি, মেইন প্রোডাক্টের এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, এখন আসো, আর এখানে হচ্ছে আমার এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 50,000। এখানে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে আমার 50,000। তাহলে এখানে আমার কত আসলো? 2 লাখ। আর এখানে 49 যদি আমি বিয়োগ করি, তাহলে আমার 1,96,800, 1,96,800 আসলো আমার কস্ট অফ গুডস সোল্ড, CGS। হ্যাঁ, এই যে কস্ট অফ গুডস সোল্ড, আমি এখানে সরাসরি CGS লিখি, CGS, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখন বুঝতে পারলে কিনা বলো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমরা একটা কনক্লুশনে আসি। কি কনক্লুশন? এখানে দেখো, সেলস মেথডে কি হয়? সেলস মেথডে তোমার সেলস রেভিনিউ যে বাই প্রোডাক্টের সেলস রেভিনিউ যেটা আমরা পেয়ে থাকি, সেটা আমার শুধু সেলস মেথডে যাবে, আমার প্রোডাকশন মেথডে যাবে না। প্রোডাকশন মেথডে কখন যাবে? প্রোডাকশন মেথডে যাবে আমার কস্ট অফ গুডস সোল্ড থেকে বাই প্রোডাক্টের কস্টটা আমি বাদ দিব। কিন্তু বাদ দেওয়ার ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমি যত একক উৎপাদন করেছি ঠিক তত এককেরটা বাদ দিব। ঠিক আছে, যত একক উৎপাদন করেছি, যেমন এখানে আমি কত একক উৎপাদন করেছিলাম, এই যে লিখলাম না আমি, এই যে 4,000 একক উৎপাদন করেছিলাম, এটা বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে 4,000 আসলো। কিন্তু এটা সেলস মেথডে সেটা যাবে না, এই একটা ডিফারেন্স। আর সেকেন্ড ডিফারেন্সটা খেয়াল করো, এখানে প্রোডাকশন মেথডে বলা হচ্ছে প্রপোর্শন, রেশিও অনুযায়ী আমাকে কি করতে হবে? আমাকে এন্ডিং ইনভেন্টরি টাকাটা মেজার করতে হবে। বাট সেলস মেথডে বলা হচ্ছে পুরা যত প্রোডাক্ট আমার আছে সেই প্রোডাক্ট হিসেবে আমি আমার এন্ডিং ইনভেন্টরিতে দিয়ে দিব। তাহলে আমি 50,000 একক উৎপাদন করেছিলাম, 50,000 একক এখানে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা হইলো আমার মানে 50,000 একক মিনস হচ্ছে এই যে একই কথা, এখানে 50,000 তো এখানে 2,50,000, তাহলে এখানে 2,50,000, 10,000 ডিভাইডেড বাই 50,000 ইন্টু 2,50,000, একই কথা, 50,000 দিয়ে আসবে তোমার। তাহলে এখানে হচ্ছে 2 লাখ টাকা, যেহেতু আমার এখানে নেট ম্যানুফ্যাকচারিং কস্ট নেই। এখন তুমি আসো, আমি এখন কি করব? গ্রস প্রফিট বের করব। গ্রস প্রফিট কিভাবে বের করে? গ্রস প্রফিট বের করে
সেলস রেভিনিউ থেকে যদি আমি কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই, সেলস রেভিনিউ সংক্ষেপে লিখি এসআর লিখি, সেলস রেভিনিউ মাইনাস সিজিএস, কস্ট অফ গুডস সোল্ড যদি আমি বাদ দেই, কস্ট অফ গুডস সোল্ড আমি ক্লোজ করে দিচ্ছি, কস্ট অফ গুডস সোল্ড যদি আমি বাদ দেই, তাহলে এখানে দেখো আমার এটা ছিল আমার সেলস রেভিনিউ, এটা সেলস রেভিনিউ এসআর সেলস রেভিনিউ, এটা হচ্ছে সিজিএস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে 2,40,000 থেকে 1,96,000 টাকা যদি আমি বাদ দেই, তাহলে আমার আসবে হচ্ছে 43,200, 43,200 টাকা হচ্ছে আমার গ্রস প্রফিট, গ্রস প্রফিট বা গ্রস মার্জিন যেটাকেই বলো, গ্রস প্রফিট বা গ্রস মার্জিন। আর এখানে আমার আসবে, আমার কত ছিল এখানে সেলস রেভিনিউ ছিল 2,41,200, তাহলে আমার এখানে আসবে 41,200, এখানে আসবে 41,200 টাকা, ঠিক আছে। 41,200 হচ্ছে আমার গ্রস প্রফিট। এখন গ্রস প্রফিট মার্জিন আমি বের করব, গ্রস প্রফিট আমি সংক্ষেপে লিখি জিপি, গ্রস প্রফিট মার্জিন। হ্যাঁ, মার্জিন, গ্রস প্রফিট মার্জিন কিভাবে বের করে, খুব ইজি। আমার এই যে গ্রস প্রফিট বের হলো, গ্রস প্রফিটকে আমি কি দিয়ে ভাগ দিব, এই যে 2,40,000 আমার যেটা সেলস রেভিনিউ যেটা 2,40,000 দিয়ে আমি ভাগ দিব ইনটু 100, তাহলে আমার এখানে আসবে 18%। আর এটাকে যদি আমি এইভাবে ভাগ দিই, তাহলে আমার এখানে আসবে 17.08। তোমরা অবশ্যই একটা ক্যালকুলেটর নিয়ে বসবে, ঠিক আছে, অবশ্যই একটা ক্যালকুলেটর নিয়ে বসবে। এখন এখানে কি হলো, এখানে এই পর্যন্ত আমার। এখন আমি এই যে প্রোডাকশন মেথডে আমি ইনভেন্টরিটা শো করি, বাট সেলস মেথডে আমার ইনভেন্টরিটা শো করা হয় না। সেলস মেথড ইনভেন্টরি শো করা হয় না মিন্স কি, ইনভেন্টরি শো করা হয়, বাই প্রোডাক্টের ইনভেন্টরি শো করা হয় না সেলস মেথডে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে আমি ইনভেন্টরিয়েবল কস্ট, হ্যাঁ ইনভেন্টরিয়েবল কস্ট যেটা আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবো, ইনভেন্টরিয়েবল কস্ট, ইনভেন্টরিয়েবল কস্ট কি সেটা, ইনভেন্টরিয়েবল কস্ট মেইন প্রোডাক্টের ইনভেন্টরি কত, মেইন প্রোডাক্টের ইনভেন্টরি হচ্ছে 49,000, এই যেটা বের করলাম 49,200, এবং এটার ইনভেন্টরি হচ্ছে, আমি এগুলো সবগুলো মাঝখানে দাগ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 50,000, এটা হচ্ছে আমার 50,000। আর সেকেন্ড, এটা মেইন প্রোডাক্টের। আমার যেটা করণীয় সেটা হচ্ছে বাই প্রোডাক্ট আমি বের করব, বাই প্রোডাক্ট, আমি আর বেশি লিখলাম না, জায়গা শেষ। আচ্ছা, বাই প্রোডাক্টের ইনভেন্টরি আমার এখানে কত, ইনভেন্টরি ছিল আমার কত, 2,80,000, কারণ আমি 1200 বিক্রি করেছি, 2,80,000, এটা আমি দেখাবো, বাট এখানে আমি এটা দেখাবো না, ঠিক আছে। এই কনক্লুশন আমরা বলে ফেললাম, এই কনক্লুশন আমরা ড্র করলাম। এইভাবে আমরা বাই প্রোডাক্টের অ্যাকাউন্টিং করব দুইটা মেথডের মাধ্যমে। তোমরা তোমাদের হর্নগেইনের বই আছে, হর্নগেইনের বইটা তোমাদের খুলতে হবে। হর্নগেইনের বইয়ের ভিতরে খুব সুন্দরভাবে দেয়া আছে আমার এই বোঝানো এবং এই অঙ্কগুলো সবগুলোই হর্নগেইনের বই থেকে। তোমরা হর্নগেইনের বইটা দেখবা, আশা করি আমার এই লেকচারটা ফলো করবা, বইটা দেখবা, তাহলে তোমরা কিন্তু এটা বুঝে যাবে, এটা বুঝতে কোনো কষ্ট হবে না। এখন আমি যাব, আমাদের আরেকটা টপিক আছে আমাদের সিলেবাসে, এরপরে হচ্ছে জার্নাল এন্ট্রি ফর বাই প্রোডাক্টের জার্নাল এন্ট্রিতে আমরা যাব। এতক্ষণ আমরা অ্যাকাউন্টিংটা করলাম, যে অ্যাকাউন্টিং ফর কিভাবে আমরা অ্যাকাউন্টস মেইনটেইন করব বাই প্রোডাক্টের জন্য। এখন আমরা জার্নাল এন্ট্রি করব, জার্নাল এন্ট্রি ফর বাই প্রোডাক্ট, জার্নাল এন্ট্রি ফর বাই প্রোডাক্ট, ঠিক আছে, জার্নাল এন্ট্রি ফর বাই প্রোডাক্ট। এই জার্নাল এন্ট্রিও আমরা যেমন প্রোডাকশন মেথডে দুটো মেথড করেছি, একটা প্রোডাকশন মেথড, সেলস মেথড, জার্নাল এন্ট্রিটাও প্রোডাকশন মেথডে কি রকম হয়, সেলস মেথডে কি রকম হয়, এটা আমরা আলাদাভাবে দেখব। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, তোমরা আগেই কস্ট শিট করেছো, এটা অলমোস্ট কস্ট শিটই আমরা করলাম। আমরা সেলস রেভিনিউ বের করলাম, সেলস রেভিনিউ থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিয়ে আমরা কি বের করেছি, আমরা গ্রস মার্জিন বের করেছি বা গ্রস প্রফিট বের করেছি, গ্রস প্রফিট পার্সেন্টেজ বের করেছি, এই জিনিসটা দেখেছি। তবে এটার মধ্যে একটু ডিফারেন্স আছে,
যে আমরা সেলস মেথডে আমরা কি করি, বাই প্রোডাক্টের ইনভেন্টরিটা শো করি না, বাট আমরা প্রোডাকশন মেথডে আমরা ইনভেন্টরিটা শো করি। প্রোডাকশন মেথড আরেকটা জিনিস, আরেকটা ডিফারেন্স হলো যখন আমরা সেলস রেভিনিউ পাচ্ছি, যখন আমরা সেলস রেভিনিউ রিসিভ করছি বা সেলস রেভিনিউ হচ্ছে আমাদের, তখন আমরা প্রোডাকশন মেথডে আমরা কি করছি, সেলস রেভিনিউতে যাচ্ছি না। দ্যাট মিনস ওটা সেলস রেভিনিউ দেখাচ্ছি না, আমরা ওই বাই প্রোডাক্টের সেলস রেভিনিউটা কোথায় দেখাচ্ছি, আমরা কস্ট অফ গুডস সোল্ড থেকে বাদ দিচ্ছি। এবং কস্ট অফ গুডস সোল্ড থেকে কি অ্যামাউন্টে বাদ দিচ্ছি, যেটা বিক্রি করেছিলাম সেটা না, টোটাল ইউনিট থেকে। কারণ আমি যদি এখানে ওইটা বাদ দিই তাহলে আমাদের আবার সেই এন্ডিং ইনভেন্টরি যে ইনভেন্টরি আছে ওখান থেকে আবার বাদ দিতে হবে। তো সো দুইটা ঝামেলা করার কি দরকার, আমরা একবারেই যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হয় না। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করার জিনিস, এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা। এখন আমরা জার্নাল এন্ট্রিতে আসি, আমার ফিগারগুলোর একটু দরকার, সরি ফিগারগুলো একটু দরকার। জার্নাল এন্ট্রি প্রোডাকশন মেথডে, জার্নাল এন্ট্রি প্রোডাকশন মেথড, হ্যাঁ জার্নাল এন্ট্রি ফর বাই প্রোডাক্ট, আমি এখানে প্রোডাকশন মেথড লিখে দেই, জায়গা কম, প্রোডাকশন মেথড। ঠিক আছে, প্রোডাকশন মেথড। তাহলে ফার্স্ট জার্নাল এন্ট্রি দেখো, 1 নাম্বার জার্নাল এন্ট্রি হচ্ছে ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস আমি সংক্ষেপে লিখলাম, ওয়ার্কিং প্রসেস, এটা তোমরা সবাই জানো। ওয়ার্কিং প্রসেস ডেবিট, ওয়ার্কিং প্রসেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কত টাকা, 1,50,000। এখন আমাকে যদি প্রশ্ন করো ম্যাডাম 1,50,000 টাকা কোথেকে আসলো, আমরা ম্যাটেরিয়ালের কস্ট যেটা ছিল মনে আছে তোমাদের, ম্যাটেরিয়ালের কস্ট কনভার্সন কস্ট ছিল আমার, টোটাল জয়েন্ট কস্ট ছিল 2,50,000 টাকা, তার মধ্যে 1,50,000 টাকা ছিল আমার ম্যাটেরিয়ালের কস্ট এবং 1 লাখ টাকা ছিল কনভার্সন কস্ট। তাহলে এটা ওয়ার্কিং প্রসেস ডেবিট, এটা ম্যাটেরিয়ালের জন্য তুমি লিখবা টু রেকর্ড ম্যাটেরিয়াল, হ্যাঁ টু রেকর্ড ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা রেকর্ড করার জন্য তোমার, কারণ ম্যাটেরিয়ালের পেমেন্ট আমরা অ্যাকাউন্টস পেয়েবলের মাধ্যমে করেছি। ঠিক আছে, ক্যাশ পেমেন্ট হয় না এখানে, তোমরা জানো কোম্পানিতে ক্যাশ পেমেন্ট হয় না, সাধারণত চেকের মাধ্যমে পেমেন্টটা বেশি হয়। আচ্ছা সেকেন্ডটা একই জিনিস, ওয়ার্কিং প্রসেস ডেবিট। আমার কি ছিল, কনভার্সন কস্ট মানে কি, কনভার্সন কস্ট হচ্ছে আমার ডাইরেক্ট লেবার আর ওভারহেড মিলে আমার কনভার্সন কস্ট। তাহলে ভেরিয়াস অ্যাকাউন্টস বা ওয়েজেস পেয়েবল দিতে পারো তুমি, ওয়েজেস পেয়েবল, ভেরিয়াস অ্যাকাউন্টস, মানে ওখানে তো আমার দেয়া নাই আমার ওভারহেড কত বা অন্য কিছু কত, এই জন্য ভেরিয়াস অ্যাকাউন্টস অবলিক দিয়ে ওয়েজেস দিব, ভেরিয়াস অ্যাকাউন্ট অবলিক ওয়েজেস, ওয়েজেস পেয়েবল, এটা কি ক্রেডিট। কত টাকা, এখানে হচ্ছে 1 লাখ টাকা, আমি দুইটা এভাবে টান দিয়ে 1 লাখ টাকা লিখে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতেই যাবে, ডেবিট যা ক্রেডিট তো তোমরা সবাই জানো এটা। আচ্ছা ভেরিয়াস অ্যাকাউন্টস বা ওয়েজেস পেয়েবল, যেটা যেটা থাকবে সেটা আমার ওভারহেডের মধ্যে অন্য কিছু থাকতে পারে, সেই অ্যাকাউন্ট হিসেবে আসবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে বাই প্রোডাক্ট ইনভেন্টরি, হ্যাঁ বাই প্রোডাক্ট ইনভেন্টরি, বাই প্রোডাক্ট ইনভেন্টরি ডেবিট, বাই প্রোডাক্ট ইনভেন্টরি ডেবিট, আর কি ফিনিশড গুড, ফিনিশড গুডস, এফজি লিখলেও হইতো, ফিনিশড গুডস ক্রেডিট, ফিনিশড গুড ক্রেডিট, ফিনিশড গুড, হ্যাঁ ফিনিশড গুড ক্রেডিট, এটা ক্রেডিট। এটা কিভাবে আসলো, বাই প্রোডাক্ট ইনভেন্টরিটা আমার কত হবে, আমি কিন্তু কি করেছিলাম, বাই প্রোডাক্ট ইনভেন্টরিটা আমি কিন্তু দেখিয়েছিলাম যে ওই যে 4 লাখ টাকা, ঠিক আছে, সরাসরি আমি কি দেখিয়েছিলাম, 4 লাখ টাকা দেখিয়েছিলাম। দ্যাট মিনস এখানে হবে 4 লাখ, 4 লাখ টাকা, ঠিক আছে। আর হচ্ছে আমার না সরি ভুল করলাম, বাই প্রোডাক্ট ইনভেন্টরি ডেবিট, ফিনিশড গুড ডেবিট, আর হচ্ছে ওয়ার্কিং প্রসেস, কারণ ওয়ার্কিং প্রসেস এই দুইটাকে আমি ডেবিট করেছি, এটাকে এখন ক্রেডিট করতে হবে। এই ক্রেডিটে কোথায় কোথায় যাবে, বাই প্রোডাক্ট ইনভেন্টরির মধ্যে গেছে 4,000 টাকা, ফিনিশড গুডে গিয়েছে তোমার, এখানে একটু তোমাকে কাজ করতে হবে, 2,50,000 টাকা ছিল আমার মেইন, মাইনাস
4 লাখ যদি তুমি মাইনাস করো তাহলে 2,46,000 হচ্ছে আমার, 2,46,000 আমার ফিনিশ গুডের ভিতরে গিয়েছে। আর ক্রেডিট হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে ক্রেডিট। ক্রেডিট কত? 2,50,000 টাকা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বাই প্রোডাক্ট ইনভেন্টরি ছিল আমার 4,000। আমরা কিন্তু প্রোডাকশন মেথডে কাজ করছি। বাই প্রোডাক্ট ইনভেন্টরি ছিল আমার 4,000, আমরা আগে অঙ্কে দেখিয়েছি। এরপরে ফিনিশ গুড, রেস্ট অফ অ্যামাউন্ট আমি ফিনিশ গুডে দিয়ে দিব। আর ওয়ার্কিং প্রসেসে কত ছিল আমার? 2 লাখ, 1,50,000 আর 1,50,000 মিলে 2,50,000, 2,50,000 আমি ক্রেডিট করে দিলাম। হ্যাঁ, 2,50,000 এখানে ক্রেডিট হয়ে গেল। এই 4 নম্বরে আসো। 4-এর আবার দুইটা আছে, এ আর বি। 4-এর এতে আমরা যদি বলি, এতে সব গুডস সোল্ড, কস্ট অফ সিজিএস লিখি আমি, সিজিএস, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। এখানে একটা ক্যালকুলেশন আছে, এখানে হলো 40,000, 50,000 ইন্টু ওই যে কস্ট অফ গুডস সোল্ড যে আমরা যেটা রেশিও দেখিয়েছিলাম। হ্যাঁ, তাহলে হলো এখানে হলো 40,000 ডিভাইডেড বাই 50,000, 40,000 ইউনিট আমার প্রডিউস হয়েছে, 40,000 ডিভাইডেড বাই 50,000 ইন্টু 2,46,000, 2,46,000। ঠিক আছে, 2,46,000 যে ফিনিশ গুডের এটা দিয়ে দিলাম, কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিলাম। তাহলে হলো 2,46,000 হচ্ছে আমার ডেবিট, 2,46,000। আর আমি ক্রেডিট কাকে করব? ক্রেডিট করব ফিনিশ গুডকে, এই যে এইটাকে ফিনিশ গুড, ফিনিশড গুডস, ফিনিশড গুডসকে আমি কি করব? ক্রেডিট করব। ক্রেডিট কত আসলো? 2,46,000 টাকা। ওকে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশড গুড ক্রেডিট, 2,46,000 টাকা। এরপরে আসো, ও না, এখানে ভুল করছি, 1,96,100 হবে, সরি 2,46,000 গুণ দিয়েছি, 1,96,800, 1,96,800। এটা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিও, 1,96,800। ঠিক আছে, বিতে দেখো তুমি কি হয়েছে। বিতে দেখো ক্যাশ অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ক্যাশ অথবা এআর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, ক্যাশ or accounts receivable, AR accounts receivable debit, cash or accounts receivable debit, revenue credit, REVNUE, revenue এটা কি? মেইন প্রোডাক্টের, আমি এখানে টান দিয়ে মেইন প্রোডাক্ট লিখে দিলাম। তোমরা জানো মেইন প্রোডাক্ট হচ্ছে আমার ওই যে প্রথমটা, মেইন প্রোডাক্টের। ঠিক আছে, এখানে 40,000 ইন্টু 6,000, 40,000 ইন্টু 6 টাকা করে একই জিনিস। এখানে আসলে 2,40,000 টাকা, 2,40,000 টাকা। আর এখানেও আসলে 2,40,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আসলে ক্যাশ অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর হচ্ছে রেভিনিউ অথবা মেইন প্রোডাক্ট ক্রেডিট। এটা হচ্ছে আমার 4 নাম্বার। এরপরে আসলো 4-এর পরে 5 আসবে, ক্যাশ অর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট বাই প্রোডাক্টের। হ্যাঁ, 5 নাম্বার আমি এখানে লিখি, ক্যাশ অর অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। এটা হচ্ছে রেভিনিউ ক্রেডিট, রেভিনিউ, এটা হচ্ছে বাই প্রোডাক্টের রেভিনিউ, বাই প্রোডাক্ট ক্রেডিট। হ্যাঁ, বাই প্রোডাক্টের রেভিনিউ ক্রেডিট কত টাকা? এখানে 1,200, আমরা প্রথমে যে রেভিনিউটা দেখেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে মেইন প্রোডাক্টের প্রোডাকশন মেথড, আমাদের মেইন প্রোডাক্টের রেভিনিউ ছিল 2,40,000 টাকা। 2,40,000 টাকাকে আমি কি করলাম? ক্যাশ পেলাম অথবা অ্যাকাউন্টস রিসিভেবল অথবা বাকিতে পেতে পারি সেটা, আর রেভিনিউ ক্রেডিট মেইন প্রোডাক্টের। আর বাই প্রোডাক্টের জন্য ক্যাশ অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 1,20,000 টাকা, রেভিনিউ ক্রেডিট 1,20,000 টাকা। এই 5টা জার্নাল হচ্ছে তোমাদের প্রোডাকশন মেথডে। খেয়াল করো, আবার আমি বলছি,
প্রোডাকশন মেথডে প্রথমে আসবে ওয়ার্কিং প্রসেস, অ্যাকাউন্টস পেয়েবল, যেটা আমরা ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল নিয়েছিলাম বা ডাইরেক্ট ম্যাটেরিয়াল কিনেছিলাম বাকিতে। এরপরে হচ্ছে আমার যে ওয়েজেস পেমেন্ট, কনভার্সন কস্টের যেটা, সেটা আসবে এখানে। এরপরে হচ্ছে বাই প্রোডাক্ট ইনভেন্টরি ডেবিট। বাই প্রোডাক্ট ইনভেন্টরি আমরা কিন্তু ক্যালকুলেট করেছিলাম, আমাদের কস্ট অফ গুডস থেকে আমরা বাদ দিয়েছিলাম। ফিনিশ গুড, রেস্ট অফ অ্যামাউন্ট ফিনিশ গুডে যাবে। ওয়ার্কিং প্রসেসকে আমি ক্রেডিট করবো 2,50,000 টাকা নিয়ে। আচ্ছা, এখন আসো 2,50,000 টাকার অ্যাগেইনস্টে আমি এইভাবে দিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে কস্ট অফ গুডস সোল্ড তৈরি করার সময় এটা দিয়েছিলাম। এখন আসো সিজিএস কস্ট অফ গুডস সোল্ড, এটা কি ডেবিট। কত টাকা আমি করছি? 1,96,000 টাকা। কিভাবে করছি? এই যে দেখো 40,000 ইউনিট আমি উৎপাদন করেছি, বিক্রি করেছি, 50,000 ইউনিট উৎপাদন করেছি। তাহলে ওই আগের নিয়ম যে 50,000 ইউনিট এর উৎপাদন খরচ হচ্ছে 2,40,000, আর তাহলে হচ্ছে 40,000 কত, সেই হিসাবে 1,96,800 আসে, যেটা আমি কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করেছি এবং ফিনিশ গুডকে ক্রেডিট করেছি। এখন এই ফিনিশ গুডটা কি করেছি? আমি বিক্রি করেছি। এই ফিনিশ গুড বিক্রি 1,96,000। এরপরে হচ্ছে ক্যাশ পেয়েছি, আমি ক্যাশ পেয়েছি মেইন প্রোডাক্ট থেকে। আমার মেইন প্রোডাক্ট বিক্রি করে আমি ক্যাশ পেয়েছি 2,40,000 এবং বাই প্রোডাক্ট বিক্রি করে আমি 1,200 টাকা, দ্যাট মিনস 1,200 আমি ক্যাশ পেয়েছি। এই হলো আমার প্রোডাকশন মেথডের কথাবার্তা। এখন আমরা চলে যাব সেলস মেথডের জার্নাল এন্ট্রিগুলো কিরকম। সেলস মেথড আমি জাস্ট চেঞ্জ করে দিব, যেখানে যেখানে তোমার মিলে যাবে সেটা শুধু রাখবো, আর রেস্ট অফ গুলো চেঞ্জ করে দিব। সেলস মেথডে প্রথম দুটা সেম, সেকেন্ডটা হচ্ছে ফিনিশড গুড। এখানে হচ্ছে বাই প্রোডাক্ট ইনভেন্টরি আসবে না, যেহেতু আমরা জানি যে সেলস মেথডে বাই প্রোডাক্ট ইনভেন্টরি আসে না, তাহলে আমরা বাই প্রোডাক্ট ইনভেন্টরিটা কেটে দিই। বাই প্রোডাক্ট ইনভেন্টরি কেটে দিলে আমার থাকবে ফিনিশড গুড আর ওয়ার্কিং প্রসেস, ঠিক আছে। শুধু অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, কত অ্যামাউন্ট আসবে? 2,50,000, সরাসরি 2,50,000। যেহেতু আমাদের এখানে কোনো ইনভেন্টরি আমি এখানে দেখাই না, হ্যাঁ, 2,50,000 টাকা। আমি আবার বলছি, আমরা যেহেতু প্রোডাকশন মেথডে বাই প্রোডাক্টের ইনভেন্টরি দেখাই, সেই জন্য আমরা বাই প্রোডাক্ট ইনভেন্টরি প্রোডাকশন মেথডে এসেছিল। সেলস মেথডে যেহেতু আমরা বাই প্রোডাক্টের ইনভেন্টরি দেখাই না, সেহেতু আমাদের এখানে আসে নাই, ঠিক আছে। জাস্ট ফিনিশ গুড ওয়ার্কিং প্রসেস আগে ছিল আমার বাই প্রোডাক্ট ইনভেন্টরি ডেবিট, ফিনিশ গুড ক্রেডিট, ওয়ার্কিং প্রসেস ক্রেডিট, ঠিক আছে। এখন 4 নম্বরে দেখো, 4 নম্বরে হচ্ছে সিজিএস কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 2 লাখ টাকা, হ্যাঁ, 2,50,000 টাকা। আচ্ছা, এখানে হচ্ছে সেলস মেথডে এই যে এই অ্যামাউন্টটা ছিল না, সরাসরি আমার 2,50,000 টাকা ছিল, যেহেতু আমার ওখানে কোনো ইনভেন্টরি ছিল না। 2,50,000 টাকা, ঠিক আছে। 2,50,000 টাকা ইয়ে সেম থাকবে, খালি হচ্ছে কাউন্টিং একটু চেঞ্জ হবে। 4 এর এ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ফিনিশড গুড ক্রেডিট। এখানে হচ্ছে 2 লাখ টাকা, 2 লাখ টাকা, ঠিক আছে। 2 লাখ টাকা তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে নিবে। 2 লাখ টাকা, এটাও হচ্ছে তোমার 2 লাখ টাকা, ওকে। এরপরে দেখো বিটা, দেখো বিতে কি বলেছে। বিতে যা আছে সেম থাকবে, ক্যাশ আর অ্যাকাউন্টস রিসিভেবল 2,60,000 ঠিকই আছে, এবং রেভিনিউ মেইন প্রোডাক্টে 2 লক্ষ, এটাও ঠিক আছে। এখানে হচ্ছে ক্যাশ আর অ্যাকাউন্টস রিসিভেবল, এখানে হচ্ছে রেভিনিউ অর টিপস, এটাও ঠিক থাকবে, ঠিক আছে। 5 নম্বরে এটাও ঠিক থাকবে। তাহলে এই যে এখানে অ্যাজ ইট ইজ আছে হচ্ছে বিও ঠিক থাকবে। এখানে 3 আর 4 শুধু এখানে চেঞ্জ হলো। 3 আর 4 চেঞ্জের কারণ এখানে আমি আবার বলছি যে আমি সেলস মেথডে আমি বাই প্রোডাক্টের ইনভেন্টরি দেখাই না, যার জন্য আমার ইনভেন্টরি এখানে বাদ চলে গেল। আর এখানে কস্ট অফ গুডস সোল্ডের ক্যালকুলেশনটা আলাদা, কারণ আমরা ওখানে দেখেছিলাম আমার কস্ট অফ গুডস সোল্ড কত ছিল, 2,50,000 টাকা ছিল। সেই হিসেবে আমি এটাকে ক্যালকুলেট করেছি, যেটা আসছে সেটা। এই দুইটা মেথডের মাধ্যমে আমরা দেখলাম যে বাই প্রোডাক্ট মেথড ক্যালকুলেট করার এই দুইটা মেথড, একটা হচ্ছে প্রোডাকশন মেথড আর একটা সেলস মেথড। তো এইটা কিভাবে অ্যাকাউন্ট ফর করতে হয় দুইটা মেথডের মাধ্যমে বাই প্রোডাক্টে, সেটা আমরা দেখলাম, এবং এইটার অ্যাগেনস্টে যে জার্নালিংটি এটাও আমরা দেখলাম। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। এবং আজকের ক্লাসের মাধ্যমে আমাদের চ্যাপ্টার 9 শেষ হয়ে গেল, কস্ট অ্যালোকেশন, জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। আমাদের নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 10 দেখব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।